সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে আমরা মাঝে মধ্যে দিনে দুটা বা তিনটা প্রোগ্রাম করি এবং আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা হাজির হই। এর বাইরে আমরা 10টায় মাঝে মধ্যে হাজির হই। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা রীতিমতো পলিটিক্যাল বেশি সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে, আপনারা নিশ্চয়ই জানেন মাত্র 6 মাস হলো বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। সেই সরকার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করেছে। খুব বড় রদবদল না হলে একদম ছোটোখাটো না, একেবারেই তথ্যমন্ত্রী বাদ পড়েছেন। জহিরুদ্দিন স্বপন, যিনি তথ্যমন্ত্রী ছিলেন, তাকে মন্ত্রিপরিষদ থেকে তিনি প্রত্যাখ্যান করেছেন, তাকে উপদেষ্টা করা হয়েছে প্রধানমন্ত্রী। সেখানে আন্দালিব রহমান পার্থকে যুক্ত করা হয়েছে। এছাড়া মঈন খানকে যুক্ত করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। শামীম আহমেদ লিঙ্কন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন। পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায়, তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে, উপদেষ্টার জায়গা থেকে সরিয়ে তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এই রদবদল কেন হঠাৎ করে 6 মাসের মাথায় করতে হলো, এটা নিয়ে আমরা কথা বলবো। ভারত সফর নিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী কবে ভারত যাবেন, আদৌ যাবেন কিনা, এবং দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি সংকট নিয়ে। আর আমাদের আজকের অতিথি হচ্ছেন রেজা আবদুল্লাহ চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা সম্পাদক দৈনিক দেশবার্তা। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। আরে ভাই, আমি একটু শুনতে চাই, আপনি তো একজন রাজনীতিবিদও বটে, একজন কলামিস্ট, লেখকও। এই যে বিএনপি মাত্র 6 মাস, নর্মালি 6 মাসের মধ্যে খুব একটা রদবদল হয় না, যুক্ত হয় দুই একজন, কিন্তু খুব একটা রদবদল হয় না। 6 মাসের মধ্যেই আমরা দেখলাম যে 6 মাসের মাথায় আমরা দেখলাম বিএনপি তার মন্ত্রিসভায় পরিবর্তন এনেছে, নতুন যুক্ত করেছে, প্লাস পরিবর্তন এনেছে। ধন্যবাদ আপনাকে। আপনার 6 মাস সরকার বিপুল ভোটে ক্ষমতা এসেছে। এর আগে 17 বছর বাংলাদেশে একটা কঠিন সময় চলে গেছে, এবং আপনারা জানেন যে সরকার ক্ষমতা ছিল ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। সে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা তছনছ করে গেছে, ব্যাংকগুলো খালি করে গেছে, এবং আপনি জানেন যে গুম, হত্যা, আয়না ঘরের কাহিনী আমরা সবাই এখন জানি। একটা ফ্যাসিস্ট কায়দায় সমস্ত মানুষকে তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য যা কিছু করার দরকার সেই কাজগুলো করেছে, এবং সমস্ত নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। এক ব্যক্তির এক স্বৈর শাসন বাংলাদেশে গত 17 বছর ছিল, যার ফলশ্রুতিতে 24-এর যে গণ আন্দোলন, সর্বস্তরের মানুষের গণ আন্দোলন ছিল। এটা সর্বস্তরের মানুষের। আপনারা জানেন এই আন্দোলনে প্রায় 100-র উপরে শিশুকে হত্যা করা হয়েছে। এই আন্দোলনে 2000-এর উপরে মানুষকে নির্বিচারে ঢাকার রাজপথে হত্যা করা হয়েছে। প্রায় 20 থেকে 25,000 ছেলে মেয়ে এখনো মৃত্যুর সঙ্গে কাটাচ্ছে, যুদ্ধ করছে। তাদের কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পেটে গুলিবিদ্ধ অবস্থায় আছে। এমনি অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার পরে একটা নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অনেকগুলো সংকট তার সামনে এসে দাঁড়িয়েছে। ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের সামনে যে সংকট এসে দাঁড়ালো, সে তেল সংকট। অত্যন্ত নাজুকভাবে বলতে হয় যে তেল সংকটটা ছিল একটা পরিকল্পিতভাবে, মানে একটা সিন্ডিকেটের একটা সংকট সৃষ্টি করা, পরিকল্পিত সংকট সৃষ্টি করা হয়েছিল। এটাকে ওভারকাম করার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এই সরকার জ্বালানি সংকটে পড়ে গেছে, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে পড়ে গেছে। তো এগুলো সব উত্তরাধিকার সূত্রে পাওয়া। হঠাৎ করে আজকে নতুন করে জ্বালানির সংকট হচ্ছে না, কিন্তু জ্বালানি দেখেন আপনার বিদ্যুৎ এবং জ্বালানির সেক্টরটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুতের নামে যেভাবে টাকাগুলো অপচয় করা হয়েছে, সমস্ত টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি ডলার চলে গেছে। আজকে দেখেন আপনি জ্বালানি সংকট কেন হচ্ছে, কারণ আমাদের দেশের জ্বালানি, আমাদের কোক খনন না করে একটা এলএনজির উপর নির্ভরশীল হয়ে গেল সরকার। অর্থাৎ কয়েকটা ব্যবসায়ীকে মানে টাকা বানানোর জন্য একটা হাতিয়ার হিসেবে এলএনজি আমদানির ব্যবস্থা করে দেওয়া হলো। এবং আপনারা জানেন কয়েকটা পরিচিত ব্যবসায়ী তারা এলএনজি ইম্পোর্ট করে হাজার হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেল। অর্থাৎ আপনার গ্যাস ক্ষেত্রটাকে এলএনজির উপর নির্ভরশীল করেন, আমদানির উপর নির্ভরশীল করেন। অথচ আপনার দেশে প্রচুর পরিমাণে গ্যাস আছে, কারণ গ্যাসের ধর্ম হলো ভাটির দিকে যাওয়া। তেলের ধর্ম যেমন, গ্যাসের ধর্ম এবং পানির ধর্ম নিচের দিকে নেমে আসা। আমাদের উজানা হলো ভারত, সেখান থেকে কিন্তু গ্যাসের স্তরগুলো এখানে চলে আসছে, তেলের স্তর চলে আসছে। এবং বঙ্গোপসাগর বলেন, আমাদের সমস্ত বাংলাদেশে বলেন, তেল এবং গ্যাস সম্পদে ভরপুর। আমার একটা কথা মনে আছে, 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের
মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে হিজবুল বাহর সফরে গিয়েছে, গভীর সমুদ্রে গিয়েছিলেন। আমি তখন জাহাজের সাধারণ সম্পাদক। তো জিয়াউর রহমান সাহেব সেদিন প্রতিদিন সেখানে প্রোগ্রাম করতেন, সেমিনার করতেন। একবার আমাদেরকে রাত্রেবেলা বললেন যে ওই যে আলো দেখা যায় ওটা বাংলাদেশের সীমানা দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ আগামী 100 বছরের প্রায় 50,000 বর্গমাইলের নতুন এক বাংলাদেশ জাগবে, যে বাংলাদেশের নিচে রয়েছে আমার তেল এবং গ্যাস সম্পদ। আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা থাকবো না, কিন্তু তোমরা নিউ জেনারেশন, তোমরা থাকবে। এই দেশের সম্পদকে রক্ষা করো, দেশের মানুষকে রক্ষা করো, দেশের সার্বভৌমত্বকে তোমরা রক্ষা করো। এই যে একটা স্পিরিট জিয়াউর রহমান আমাদের সামনে দিয়ে গেলেন, তারই ফলশ্রুতিতে বারবার এই দেশে আন্দোলন হচ্ছে। আপনারা দেখেন 90-এর আন্দোলন হলো স্বৈরাচার হটানো আন্দোলন, আবার 24-এ যে আন্দোলন হলো একটা ফ্যাসিস্ট সরকার হটানো আন্দোলন। এই বারবার আমাদেরকে আন্দোলন করতে হয়েছে ইতিহাসের বাঁকে বাঁকে। 52 থেকে শুরু করে 71 থেকে 90 থেকে আবার 24। এই যে আন্দোলনের যে আমাদের ছোট ধারা, এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ একটা পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধাবিত হচ্ছে। আজকে তারেক রহমান সরকার ক্ষমতা আসার পর 6 মাসের মাথায় কেন পরিবর্তন হচ্ছে? সরকার পরিবর্তন, মন্ত্রিপরিষদ পরিবর্তন, এটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার, নির্ধারিত ব্যাপার। কারণ যিনি সরকার প্রধান থাকবেন তার সাথে কাজ করে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বা উনি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে তিনি ক্ষমতা নেন। এখানে তথ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, 2 জন প্রতিমন্ত্রী একটি মন্ত্রণালয়ে আসে, এবং অনেকে বলছে বিভিন্ন মন্ত্রণালয়ের পরিবর্তন উন্নত হয়েছে। তো এইগুলো তার প্রয়োজনে, প্রধানমন্ত্রী তার প্রয়োজনে এগুলো করে থাকেন, এটা এমন কোনো বিষয় না। আমার কাছে মনে হয় এটা একটা নিয়মিত একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে। এবং 6 মাস বলেন, 1 বছর পড়েন, বা 3 মাসের মাথাও একটা পরিবর্তন আসতে পারে। আসলে স্বাভাবিক, যাকে কাজ করতে পারবেন তাকেই দরকার এখানে। এবং প্রধানমন্ত্রী সে কারণেই এই পরিবর্তনটা ঘটেছে বলে আমি মনে করি। তাছাড়া আমাদের একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা, পার্টির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন সাংস্কৃতিক বান্ধব লোক ছিলেন। ছোটবেলা থেকে তিনি কবিতা, গান লেখা এবং তার আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু সাংস্কৃতিক যাত্রা, পথযাত্রা, সে একজন সাংস্কৃতিক মানুষ আজকের দেশে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছেন। তো নির্যাতিত মানুষ ছিলেন গত 17-18 বছর, তারপর অনেক হয়রানি গেছে, নির্যাতন করছে, কারাভোগ করছেন। সেই মানুষটা আছে রাষ্ট্রীয় ক্ষমতা অভিভাবক হিসেবে আসছেন। এই কারণে একটা পরিবর্তন এসে গেছে। ওই মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয় কিছু পরিবর্তন হয়ে গেছে, আরও হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয় বলে মনে করি। একেবারে এই পরিবর্তনের ফলে সরকারের কর্মকাণ্ডে সামনের দিকে অগ্রসর হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ ব্যাপার কি, সরকার যাকে দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনী যে স্তর আছে, এগুলো পরিপূর্ণতা করার জন্য যাকে প্রয়োজন তাকে তিনি নিতে পারেন, তাকে দিয়ে কাজ করতে পারেন। আপনি তেল গ্যাসের কথা বলছিলেন, জ্বালানি সংকটের কথা বলছিলেন। বিগত সরকারের সময় 6টা নতুন কূপ আবিষ্কৃত হয়েছে। মানে আওয়ামী লীগ সরকারের 15 বছর মেয়াদে 6টা 155টা কূপ খনন করা হয়েছিল, তার মধ্যে 6টাতে তেল গ্যাস পাওয়া গিয়েছে। সেটি কি অস্বীকার করা যাবে কিনা যে তেল গ্যাস খুব খনন করা হয়েছে? আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বিগত সরকারের সময় কুইক রেন্টাল আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে কুইক রেন্টাল করছে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু গত 15-16 বছরে তো বিদ্যুতের এই সংকটটা, বা এমনকি অন্তর্বর্তী সরকারের সময় তো বিদ্যুতের সংকটটা ছিল না, নাকি অন্তর্বর্তী সরকার এই কুইক রেন্টাল বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতেই কি এই সংকটে পড়লো বিএনপি? মানে বিএনপিকে কি পরিকল্পিতভাবে ইউনূসের সরকার ফেলে গেল কিনা বিদ্যুৎ সংকটে? হ্যাঁ, বিদ্যুৎ সংকট পরিকল্পিত, এবং গ্যাস সংকট যেটা আমি বললাম একটু আগে, যে এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা বেনিফিশিয়ারি ছিলেন, কুইক রেন্টালের বেনিফিশিয়ারি ছিলেন, যারা এলএনজি আমদানি বেনিফিশিয়ারি ছিলেন, যারা বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে কাজ করেন, সে সকল বড় বড় ব্যবসায়ীরা তাদের স্বার্থের হানি হচ্ছে বলেই মনে করি যে একটা সংকট সৃষ্টি করা হয়েছে। এবং এই সংকটটা যে কথা আপনি একটু আগে বললেন, আমাদের এলাকা জামালপুর একটা এলাকায় তাত্তাপাড়া একটা জায়গায় বিদ্যুৎ গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে এবং সেখানে গ্যাস উৎপাদনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে সেটা কাজ স্থবির হয়ে গেল এবং আর গ্যাস উত্তোলন করা হলো না। এমনি অনেকগুলো কূপ খনন করা হয়েছে, সে উত্তোলন করা হয় নাই। এবং এগুলো যদি উত্তোলন করা হতো তাহলে আমাদের গ্যাসের, যেমন ভোলার যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু এখন আপনার কার্গোর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, ঢাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রিকে দেওয়া হচ্ছে। তার মানে এই গ্যাসগুলোকে নিয়ে এসে এখন আমাদের কাজ করা হচ্ছে। কিন্তু ভোলার সাথে যদি আরও কিছু কূপ খনন করা হতো এবং নতুন নতুন কূপে যদি আমরা তেল এবং গ্যাস পেতাম, তাহলে কিন্তু এই সংকটের সমাধান সম্ভব হতো। কিন্তু আমাদের বাপেসকে শক্তিশালী করার জন্য বর্তমান সরকার চেষ্টা করেছেন, এবং বাপেসকে দিয়েই আমাদের সমুদ্র যে ব্লকগুলো কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। বিভিন্ন বিদেশিদের দেখা হচ্ছে যে তারা আসেন, তেল উৎপাদনের ব্যবস্থা করেন, বা গ্যাস কীভাবে উত্তোলন করা যায় সে ব্যবস্থা করা হবে।
এই জন্য আন্তর্জাতিকভাবে টেন্ডারও হবে এবং আমার ধারণা যে খুব শিগগিরই এই সংকট সমাধান হবে। খুব শীঘ্রই সরকার অর্থমন্ত্রী তো গতকালকে বলেছেন যে খুব দ্রুত এটা সমাধান হওয়ার সম্ভাবনা নেই, 2 বছর লাগবে কমপক্ষে। এবং এই 2 বছরে তাহলে কি ব্যবসা বাণিজ্যের কি হবে, শিল্প কারখানার কি হবে? না, 2 বছর লাগবে ইন এ সেন্স, উনি বলছেন পরিপূর্ণভাবে। ওনার বক্তব্যটা আমি শুনলাম ভালো করে, যে পরিপূর্ণভাবে যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ সেক্টরটা পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের সময় লাগবে। তা সময় লাগবে, কিন্তু আমরা যে বর্তমান গ্যাস, চলমান যে বিদ্যুৎ ছিল, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের কিন্তু উৎপন্ন করতে পারি যদি ঠিকমতো সাপ্লাই হয়। কারণ আমরা জানি অ্যাক্সিলারেটরের একটা দুর্ঘটনার কারণে কিন্তু একটা বন্ধ ছিল, একটা গ্যাস ক্ষেত্রের থেকে মানে এলএনজি সাপ্লাই বন্ধ ছিল, সেটা চালু হয়ে গেছে, গতকাল থেকে চালু হয়েছে। এবং কিছু কিছু গ্যাস কিন্তু এখন আসতেছে শিল্পতে এবং মানে সিএনজিতে আসতেছে, যে কারণে এই গ্যাসের সমাধান কিছুটা সমাধান হবে। এবং পাশাপাশি গ্যাসের সমাধান হলে বিদ্যুতের সমাধান কিছু সমস্যার সমাধান হবে। এই কারণে সমাধান হবে যে এই সেক্টরটা সমাধান না করলে তো বিদেশি দেশে বিনিয়োগ তো দূরের কথা, বিদেশি বিনিয়োগও তো আসবে না। এটা করতেই হবে আপনাকে। এখন আপনার বিদেশি বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করা হচ্ছে, এই জন্য আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা ইয়েতে রূপ পড়ে, হ্যাঁ, এটাও চালু করার চেষ্টা করা হচ্ছে। যদি চালু হয়ে যায় ভালো বিদ্যুৎ এখানে তো পাবেন। সৌর বিদ্যুতের মাধ্যমে যে চেষ্টা করা হচ্ছে এগুলো করা হবে। এই নানান একটা প্রক্রিয়ার মধ্যে বিকল্প চিন্তা ভাবনা করে কিন্তু আগাচ্ছে সরকার। 6 মাসের সরকার, সে চিন্তা করতে তো সময় চলে যায়। হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা সংকট কেটে যাবে। একদম। আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনি জাসাসের সভাপতি ছিলেন, একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আপনি একটু আগে সংস্কৃতির প্রসঙ্গ তুলেছিলেন। আপনি জানেন যে বাংলাদেশ এতটাই সংস্কৃতি প্রবণ, যে এলাকায় যাবেন সেই এলাকায় নিজস্ব সংস্কৃতি গিয়ে আছে, ইতিহাস ঐতিহ্য আছে। আপনি জানেন যে গতকালকে সিলেটে বিয়ানীবাজারে যে সুতাকান্দি নদীতে যে নৌকা বাইচ হয় প্রতি বছর, গ্রামীণ ঐতিহ্য, অসংখ্য বছর আগে, অনেক বছর আগ থেকে এটা হয়ে আসছে। মৌলবাদীরা, ধর্মীয় গোষ্ঠীরা তৌহিদি জনতার ব্যানারে এটা বন্ধ করার একটা দাবি জানিয়েছে। যদিও ইউএনও সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন, ইউএনও বলেছেন যে এটা হবে, কিন্তু তৌহিদি জনতা গতকালকে মিটিং ডেকেও তারা মিটিংয়ে যায় নাই। 1 নম্বর, এটাকে আপনি কীভাবে দেখতেছেন? আর এই যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনের ভিতরে ঢুকে মাদ্রাসার ছাত্ররা ভাঙচুর করলো, রাত্রিবেলা তাণ্ডব চালালো, তারপর পুলিশ মুসলেকা দিল, তো এইটা মানে সংস্কৃতির উপর আঘাত কিনা এই ধর্মীয় গোষ্ঠীর বা এই তৌহিদি জনতার ব্যানারে? এটা তো অবশ্যই এটা মব আর কি, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মবটাকে আমরা বেশি দেখছি। তো সংস্কৃতির চলমান প্রবাহের মতন, স্রোতস্বিনী নদীর মতো, এটা ভালো জিনিসটা গ্রহণ করে খারাপ জিনিসটা বর্জন করে। তো বাংলাদেশের যে সংস্কৃতি, আবহমান সংস্কৃতি, হাজার বছরের লালিত একটা সংস্কৃতি, যেখানে আমাদের এই যে টেরিটরির মধ্যে যারা আমরা বসবাস করি, এখানে বাংলা ভাষা আমরা যারা কথা বলি তারা বাঙালি সংস্কৃতির কথা বলেন। আবার যারা ভিনদেশি ভাষা অর্থাৎ গারো ভাষায় যারা কথা বলে তাদের নিজস্ব সংস্কৃতি আছে, চাকমাদের নিজস্ব সংস্কৃতি আছে, মণিপুরের নিজস্ব সংস্কৃতি আছে। এই 50টি নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছেন তাদের একটা সংস্কৃতি আছে, তাদের ভাষা আছে, ঐতিহ্য আছে, তাদের কবিতা আছে, গান আছে। এটাকে মূলধারা নিয়ে আসার জন্য প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব চিন্তা করলেন যে আমাদের নিজস্ব ধারা তৈরি করতে হবে, সাংস্কৃতিক বলয় তৈরি করতে হবে। সে বলয়টা কি? বাংলাদেশি জাতীয়বাদের আলোকে আমাদের নিজস্ব ধারা। সেখানে আমাদের পরিচয় হবে, ইয়েস আমি বাংলাদেশি বাঙালি, আপনি বাংলাদেশি চাকমা, উনি বাংলাদেশের গারো, উনি বাংলাদেশের হাজং, আমরা বাংলাদেশি, অ্যাট ফার্স্ট আমরা বাংলাদেশি। এটা হলো আমাদের পরিচয়। এই বাংলাদেশি পরিচয় আমরা যাতে গর্ববোধ করতে পারি, এই টেরিটরির মধ্যে যারা বসবাস, সার্বভৌমত্বে যারা বসবাস করি, তারা যেন আমাদের এই গর্বটা অনুভব করতে পারে যে আমরা এই দেশের সন্তান, এই দেশের নাগরিক, এই দেশের প্রতিটি ক্ষেত্রে আমার অধিকার আছে। তেমনি সাংস্কৃতিক ঐতিহ্য আছে এখানে। তাদের প্রতিটি সংস্কৃতিক ঐতিহ্যকে লালন করার জন্য সেই সময় আমি জানি 80 সালের কথা বলছি, জিয়া রহমান সাহেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন বিভিন্ন চট্টগ্রামে পাঠিয়ে দিলেন। ওদেরকে বিভিন্ন ক্লাবের মধ্যে দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, ব্যাটারি সিস্টেম টেলিভিশন সে প্রচার করা হতো। সে সময় 80 দশকের কথা বলছি, প্রথম দিকে একবার রেডিও পাঠালেন সবার কাছে। অর্থাৎ মূলধারার যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা উন্নয়নের যে প্রক্রিয়া, এটি যাতে ওদের মধ্যে চলে যায়, ওদের সাথে সম্পৃক্ত হয়, এই জন্য এই কাজগুলো করছেন জিয়া রহমান সাহেব। উনি ওখান থেকে বের করে নিয়ে এসে সংস্কৃতিকে মূলধারায় জাতীয় পর্যায়ে নিয়ে চলে আসছিলেন। এই কারণে বাংলাদেশের নিজস্ব ধারা সৃষ্টি হয়ে গেছে সংস্কৃতির, সব বাংলাদেশি জাতীয়বাদ আলোকে আমাদের সংস্কৃতি। কিন্তু প্রশ্নটা, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে মব কালচারটা, যে এই নৌকা বাইশ আছে, এটা বন্ধ করতে হবে তৌহিদি জনতার নামে, মাজার ভাঙতে হবে। এই একটা দেখলাম কিছুদিন আগে আপনার অন্তত সরকারের সময় একজনকে, এক পীর সাহেবকে কবর থেকে তুলে তাকে ঘোরানো হলো রাজবাড়িতে। এটা কি ধরনের? এটা আপনাদের জামালপুর রাজবাড়িতে। হ্যাঁ, এখন এটা হলো কি আপনার মব কালচার।
এটাকে প্রতিহত করার জন্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে, শক্ত হতে হবে, কঠিন হতে হবে। জি। যদিও অন্তর্বর্তী সরকারের সময় এটাকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু আজকে এখন এই সরকার কিন্তু উৎসাহিত করছে না, এতে প্রতিহত করার চেষ্টা করতেছে। কোনো মব কাজ চলবে, আইন তার নিজস্ব করতে চলবে। তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী তো কালকে বললেন যে ব্রাহ্মণবাড়িয়া এটা একটু আলাদা জায়গা। ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরে নাকি? না না, ব্যাঙ্গালোর আলাদা হবে কেন? এটা বাংলাদেশের তো এটার সেটাই, মধ্যে। আপনি যদি এই বক্তব্যটা নিশ্চয়ই দেখছেন জি। স্বরাষ্ট্রমন্ত্রীর, যে উনি যে এই কথাটা বলছেন, আপনি এই পুলিশের উপর হামলা হলো, পুলিশ কোনো অ্যাকশনে গেল না, উল্টো পুলিশ মুসলেকা দিল যে তারা আর গান বাজনা করাবে না ব্রাহ্মণবাড়িয়ায়। এটা হলো বাংলাদেশে গত আন্দোলনের সময় পুলিশের যে ভূমিকা ছিল, যে কারণে পুলিশের মরাল একটু উইক হয়ে আছে, এটাকে শক্তিশালী করার জন্য, পুলিশকে আরো সচেতন করার জন্য এবং শক্তিশালী করার জন্য কাজ করা হচ্ছে। সরকার তো আমার মনে হয় প্রতিনিয়ত কাজ করতেছেন। এখন অনেকে আছেন পুলিশের মধ্যে, তারা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছেন, যে আমি এটা করতে গেলে আমার যেন কি হয়, আমার সমস্যা হবে। এই একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কারণে কিন্তু আজকে সমস্যাগুলো দাঁড়াচ্ছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, এটি স্বাভাবিক, কিন্তু পুলিশ সেটা না করে যদি আপনি সারেন্ডার করে, তাহলে তো সেই কাজগুলো হবে না। এই যে আমি যদি ওনার বক্তব্যটা পুরোপুরি দিয়ে দিই, বলি আপনাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম ... গান বাজনা, সিনেমা, এগুলো প্রায় বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা, কিন্তু প্রশ্ন ছিল ওখানে পরিস্থিতি আলাদা, আলাদা পরিস্থিতিকে তো একত্রিত করতে হবে, সমাজের সবাইকে সমান দেখতে হবে, সমানভাবে। তাইলে ব্রাহ্মণবাড়িয়া আলাদা হবে কেন? ব্রাহ্মণবাড়িয়া আলাদা হবে কেন? সারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তো আলাদা না। রাইট। আপনি সমতল ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি মানুষ, এটাকে একত্রিত করলেন জিয়াউর রহমান সাহেব। এটা রেইনবো স্টেট করলেন, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মানুষকে এক করে একটা কাতায় নিয়ে আসলেন। এটা রেইনবো স্টেট অফ বাংলাদেশ করলেন জিয়াউর রহমান সাহেব। সেই বাংলাদেশে তো ব্রাহ্মণবাড়িয়া তো আমার পার্ট অফ পার্সেল অফ দ্য কান্ট্রি। আপনি এটা বাদ দিতে পারবেন না, সবাইকে নিয়ে করতে হবে। আমার মনে হয় নিউজটা যারা করছেন তারা হয়তো ওইভাবে ঠিক মতো করতে পারেন। আপনার বক্তব্যটা আমি একদম ভিডিওতে শুনছিলাম, আমি ভিডিওতে ওনার একেবারে। আমরা একটু সামনের দিকে আগাতে চাই। তাইলে আপনি তাইলে এই সংস্কৃতির উপর যে আঘাত, এই আঘাত প্রতিরোধে সরকারের উদ্যোগ কি দেখছেন আপনি কিছু? হ্যাঁ, সরকারের উদ্যোগ তো আছে। সরকার তো এখন চাচ্ছে যে আমাদের সাংস্কৃতিক যে গতানুগতিক ধারা, এই ধারায় পরিচালিত হোক। কারণ আমরা দেখেন আমাদের দেশের আপনাদের এলাকার হাসন রাজা বলেন, আব্বাস উদ্দিন বলেন, আব্দুল আলিমের গান বলেন, এই যে লালন ফকিরের বলেন, এগুলো তো আমাদের সংস্কৃতির পার্ট অফ পার্সেল। আজকে আপনি দেখেন এই যে বাউল সঙ্গীত, এটাও আমাদের সংস্কৃতির একটা বিরাট পার্ট জুড়ে আছে। কবি গান বিরাট পার্ট জুড়ে আছে। এই যাত্রা, এগুলোকে বন্ধ করার প্রক্রিয়া করা হয়েছিল, কিন্তু আমরা এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে সমস্ত কিছু ওপেন করে দেওয়া হয়েছে। যার যার সংস্কৃতি শেষে পালন করবে, যাত্রা হবে, এখানে বাউল গানও হবে, এখানে লালন সঙ্গীত হবে, হাসন রাজার হবে, সবই হবে। কারণ এটা আমার ঐতিহ্য, তো হাজার বছর ঐতিহ্য, এটাকে আপনি একেবারে বিলীন করে দিতে পারবেন না। ইতিহাসকে তো অস্বীকার করতে পারবেন না আপনি, সংস্কৃতিকে অস্বীকার করা যায় না। তো সংস্কৃতির ভালো জিনিসগুলো মানুষ গ্রহণ করছে, এই ভালো জিনিসকে গ্রহণ করার কারণে সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। এবং সংস্কৃত দেখেন আপনি, নজরুলের যে কবিতা বা গানের মধ্যে ফার্সি ভাষা, আরবি ভাষা, বিভিন্ন ভাষা এখানে সংযুক্ত হয়েছে, হয়তো ভাষাটাকে সমৃদ্ধ করা হয়েছে। তেমনি সংস্কৃতির মধ্যে আমাদের হাসন রাজা বলেন, আমাদের লালন সঙ্গীত বলেন, আব্বাস উদ্দিনের গান বলেন, বা সুলতানের চিত্রশিল্প বলেন, এগুলো এসে আমাদেরকে সমৃদ্ধ করছে। সংস্কৃতি জীবন আবেদনের চিত্রাঙ্গন আমাদের সমৃদ্ধ করছে। একেবারে শেষের দিকে আমরা একটা প্রশ্ন করি, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে অনেক দিন ধরেই বেশ হচ্ছে। ভারত সফর কি আদৌ হচ্ছে আপনার মনে হচ্ছে? না হলে কারণটা কি? আর যদি ভারত সফর না হয় তো বাংলাদেশের কি লাভ হবে, কি ক্ষতি হবে? না, ভারতের সফর বিষয়টা আমি ওইভাবে দেখি না। এই কারণে দেখি না, কারণ ভারতের সাথে গত 17 বছর কিন্তু ভারত একটা বাংলাদেশে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করেছিল, এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের আগেই বলেছি নির্বাচনী প্রক্রিয়া ভেঙে দিচ্ছে, আমাদের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে চুরমার করে দিচ্ছে। দেশটা একটা ফোকলার তৈরি হয়ে গেছে বাংলাদেশে। আমাদের ব্যাংকগুলোতে যান, কোনো ব্যবসায় যান, কোনো ভালো টাকা পাবেন না, কোনো লোন পাবেন না ইন্ডাস্ট্রি করার জন্য। এমন একটা অবস্থার মধ্যে ফেলে গেছে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু তারপরেও ভারত কিন্তু আমাদের সাথে অমীমাংসা ইস্যুগুলো সোজা করতে চায় না। আমাদের ফারাক্কার পানি বলেন, আমাদের তিস্তার পানির অধিকারটা বলেন, আমাদের সীমান্তে পুশিং করা হচ্ছে, আমাদের ফেরানি থেকে গুলি করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশে কোনো সীমান্তে কোনো মানুষকে অন্য দেশের মানুষ গুলি করবে, এটা তো ঠিক না। এটা হয়তো অমানবিক বিষয় আর কি, এইগুলো করছে। তারপরে শেখ হাসিনাকে নিয়ে একটা ট্রাম্প কার্ড খেলছে ভারত। যে 5ই অগস্টে এই দেশের মানুষ আন্দোলন করে, বিপ্লব করে একটা ফ্যাসিস্টকে উৎখাত করলো, সেই দেশে সরকারের প্রচ্ছন্ন ছায় শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে। এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা না করা হয়।
এটা করা হলো। হাদি হত্যাকারী সেখানে আশ্রয় পায়, হাদি হত্যাকারী সেখানে আশ্রয় পায়। তো এগুলোর ব্যাপারে কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় আমরা তো বিরাট প্রতিবেশী দেশ ভারত, তার সঙ্গে ভালো সম্পর্কে থাকবো। প্রতিবেশী তার চেঞ্জ করতে পারবেন না আপনি, ভারত তো আমাদের চেঞ্জ করতে পারবেন না, আমরা পারবো না, কিন্তু আমাদের সহাবস্থান থাকতে হবে, সমর্যাদা সহাবস্থান থাকতে হবে। যেটা জিয়া রহমান করছিলেন, যে সার্ক করছিলেন জিয়া রহমান সাহেব, সার্ক করে সকল দেশকে একত্রিত করছিলেন। আমি নেপালের একটা ভোট, ভারতের একটা ভোট, পাকিস্তানের একটা ভোট, হ্যাঁ বাংলাদেশের একটা ভোট, অর্থাৎ প্রত্যেকটা ছোট বড় দেশ হোক না কেন তার নিজস্ব মর্যাদা থাকবে, সম্মান থাকবে এবং সম্মান সহকারে তারা কাজ করবে। এটা সার্কের সেই চিন্তা ভাবনা ছিল জিয়া রহমান সাহেবের। সেটা যদি আজকে প্রতিষ্ঠা করা হয়, সার্কের মতকে পুনর্জীবন করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের সাথে ভারতের শুধু নয়, শ্রীলঙ্কার সাথে ভারতের, নেপালের সাথে ভারতের, মালদ্বীপের সাথে ভারতের যে সংকটগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে খুব শিগগিরই। হ্যাঁ, এবং সার্কটা হলো সেটা সমাধানের একমাত্র পথ বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব রাজা আবদুল্লাহ চৌধুরী। এবং এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।